যেটাকে সংক্ষেপে আছেকা বলা হয়, সেই আছেকার পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক। আমি সময় বিষ্ণু, আমি ভারত সরকার পরিচালনা বাইশি নামক একটা ধর্মীয় সংগঠনের প্রেসিডেন্ট এবং আমি সংগঠন করি। আমি আমাদের এই ভোট কমিটির মধ্যে আমি একজন জয়েন করব। এই আন্দোলনে আমি একজন সৈনিক এবং এই কাজটাকে ত্বরান্বিত করার জন্য আমাদের যত রকম কাজ ধর্মের অনুরাগী মানুষের ক্ষেত্রে আমি সহায়তা করি। আচ্ছা, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার আগে সবাইকে স্বাগত সম্ভাষণ এবং স্বাগত জানাচ্ছি। উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন কাগজ থেকে এখানে প্রতিনিধিত্ব করছেন, আমাদের সাঁওতালি ভাষায় প্রচলিত যে সংবাদপত্রের সাংবাদিকরা এসছেন তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। কেননা এই কলকাতা মহানগরের বুকে প্রেস ক্লাবে আমাদের সাঁওতাল জাতিভুক্ত সাংবাদিকরা খুবই আছেন। তো আজকে আমি অনেককেই দেখতে পাচ্ছি যারা এসছেন দূর দূরান্ত জায়গা থেকে, তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি। আর স্বাগত জানাচ্ছি আমাদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা যারা মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান থেকে শুরু করে বীরভূম বিভিন্ন জায়গা থেকে আজকে এই সাংবাদিক সম্মেলনে এসেছেন প্রাকৃতিক দুর্যোগকে এড়িয়ে। তো সবাইকে আমি স্বাগত জানালাম। যেহেতু সময়টা আমাদের খুবই কম, আমরা অল্প কথায় একটু বলছি। আমাদের মনে যারা উপস্থিত আছেন ওনারাও একটু বলবেন। তো মূল বক্তব্যটা যেহেতু আমি আমাদের কনভেনার কোর কমিটির, সেটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি। আমরা অত্যন্ত ক্ষুব্ধ এবং ব্যথিত। গত 6ই জুলাই রাজ্য মন্ত্রিসভায় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্তটা সাধনা ধর্মকে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে পাঠাবে যাতে সাধনা ধর্মের জন্য কোর্ট পাওয়া যায়। এবং এটা কেন নিলেন আমাদের মাথায় ঠিক আসছে না। কেননা ক্যাটাগরিক্যালি আমি বলছি, পশ্চিমবঙ্গের টোটাল আদিবাসী জনগোষ্ঠী 60% বেশি সাঁওতাল জাতিভুক্ত এবং সবাই সারি ধর্ম এর অনুগামী। এবার কেন সাঁওতাল জাতির ধর্মকে রাজ্য সরকার আলোচনার মধ্যে আনলেন না, এই উত্তর ওনারাই দিতে পারবেন। ওটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, শুধু জনসংখ্যা নিরিখে যে আমরা 60%-এর অধিক তা নয়, পশ্চিমবঙ্গে মোট 17 জন বিধায়ক আছেন। সেই 17 জন বিধায়ক আদিবাসী বিধায়ক। টোটাল 294-এর মধ্যে 294 যে বিধায়ক আছেন তার মধ্যে 17 জন হচ্ছে এই আদিবাসী সমাজে। তাদের মধ্যে 12 জনই হচ্ছে সাঁওতাল জাতিভুক্ত, যাদের জন্ম থেকে শুরু করে বিবাহ ইত্যাদি সামাজিক রীতি ধর্মীয় কাজ সবকিছুই সম্পন্ন হয়েছে সারি ধর্মের নিয়ম মেনে। সংখ্যাটা আমরা পার্সেন্টেজ করে দেখছি, সেটা 70.58 হয়। মানে পশ্চিমবঙ্গে মোট আদিবাসী বিধায়কদের 71% হচ্ছে সাঁওতাল জাতিভুক্ত। তো তাদের কণ্ঠস্বরকে রাজ্য সরকার আদৌ শুনতে পেয়েছিলেন কিনা জানি না, বা তাদের মতামত আদৌ নেওয়া হয়েছিল কিনা সেটাও আমরা জানি না। কেননা গত 2021-এ সারি ধর্মের পৃথক কোডের জন্য সারা রাজ্যব্যাপী যে বিশাল আন্দোলন হয়েছিল, হাজারে হাজারে মানুষ উত্তরে দার্জিলিং থেকে শুরু করে দক্ষিণে একদম ঝাড়খণ্ড লাগোয়া পর্যন্ত পুরুলিয়া জেলা, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম সর্বত্র যে আন্দোলনের ঢেউ তুলেছিল, তারা সবাই সারি ধর্ম অনুগামী সাঁওতাল জনগণ। এবং সেই আন্দোলনটা যেহেতু 2021-এর নির্বাচনের আগে ছিল, রাজ্য সরকারের মন্ত্রীগণ বারবার নির্বাচনী সভায় বলেছেন যে তারা সারি ধর্মের জন্য চিন্তা ভাবনা করছেন। এমনকি মুখ্যমন্ত্রী স্বয়ং পুরুলিয়ার একটি জনসভায় উদ্ঘাটন করতে বলেছিলেন
যে রাজ্য সরকার সারি ধর্ম এবং সারনা ধর্ম দুটোকে নিয়েই খুব ইন্টারেস্টেড এবং ওরা কেন্দ্র সরকারকে দাবি জানাবেন যাতে এই দুটো ধর্ম অন্তত কোর্টটা পায়। এবং সেই আন্দোলনের দৌড়ে এবং আদিবাসী সমাজকে সন্তুষ্ট রাখার জন্য যেহেতু সময়টা ছিল বিধানসভা নির্বাচনের ঠিক আগে, সেই জন্য এই যে কলকাতার বুকে 7ই ফেব্রুয়ারি 2021 যে ঐতিহাসিক সারি ধর্ম সমাবেশ হয়েছিল, সেখানে সরকারি রিপোর্টে বলছে 3 লক্ষের অধিক জনসমাবেশ হয়েছিল, ড্রোনের মাধ্যমে সেটা কাউন্ট করে। এখন এই সংখ্যাটা সরকারিভাবে আমরা শুনেছি বলেই এটা বলছি। সত্যি সেদিন এরকম জনগণের সমাবেশ হয়েছিল সারি ধর্মের, সেটা দেখার মতো। এবং তার আবার ঘটনাটা ঘটেছে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার জনগণ সে সময় আসতে পারেননি, কেননা সরকার বাহাদুর বাসের বন্দোবস্ত করতে পারেননি, কথা দিয়েও ওনারা কথা রাখেননি। কথা ছিল সরকারি বাস তাদের দেওয়া হবে। এই গণতান্ত্রিক দেশে যেহেতু আমাদের স্টেট, সেই জন্য বিভিন্ন যে সুযোগ সুবিধা দেশের মানুষকে দেওয়া হয়, সেই সূত্রে বাসের বন্দোবস্ত সরকার দেবেন বলেছিলেন, কিন্তু সেটা দেননি। তা সত্ত্বেও ওই 2 জেলার জনগণ বাদ দিয়েও বাকি যারা এসেছিলেন তারা 3 লক্ষাধিক এই রানী রাসমণি রোডের 3টে চ্যানেল ভর্তি করে আমাদের একদম ক্রসিং পর্যন্ত মানুষে জয়লাভ হয়ে গেছিল। তারপরে এবং কিন্তু সেটা রবিবার দিন ছিল, 5 জন মন্ত্রী রাজ্য সরকারের এসে আমাদের হাত থেকে, এই যে আমরা ডায়াসে যারা বসে আছি, আমাদের সবার হাত থেকে সারি ধর্মের পৃথক করে দাবির যে দাবিপত্র অর্থাৎ মেমোরেন্ডাম, সেটা মন্ত্রীরা গ্রহণ করেন। ওখানে মন্ত্রী পার্থ চ্যাটার্জি ছিলেন, মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ছিলেন, পূর্ণেন্দু বসু মহাশয় ছিলেন, মদন মিত্র মহাশয় ছিলেন, আর ছিলেন পিঠাদাকি মহাশয়। উনি অবশ্য বক্তব্য রাখেননি, উনি দিয়ে চলে যান। কিন্তু রাজ্য সরকারের তাবড় তাবড় নেতা মন্ত্রী এসে সারি ধর্মের ডায়াস থেকে কথা দিয়ে গেছেন, একটা ধর্মীয় সভায় কথা দিয়ে গেছেন যে ওনারা সাঁওতালদের সারি ধর্মের জন্য কেন্দ্র সরকারকে দাবি পাঠাবেন। কথা অনুযায়ী 22 ফেব্রুয়ারি ওনারা একটা পাঠিয়েছিলেন, খুবই ছোট একটা চিঠি, সারি ধর্ম সারনা ধর্মকে মান্যতা দেওয়ার জন্য কেন্দ্র সরকারের মতামত দিয়েছে। কোনো সুনির্দিষ্ট দাবি ওখানে ছিল না। কিন্তু আর আমরা বারবার বলেছি, রাজ্য বিধানসভায় সারি ধর্মের পৃথক কোর্ট দেওয়ার জন্য যাতে বিল আনা হয়, সর্বদলীয় বিল। যেভাবে বিগত বামফ্রন্ট সরকার 2000 সালের 1 আগস্ট রাজ্য বিধানসভায় সাঁওতালি ভাষা এই শিডিউল করার জন্য একটা সর্বদলীয় বিল এনেছিলেন, এবং সেই সর্বদলীয় বিল বিধানসভায় পাশ হয়ে যাওয়ার পরেই সাঁওতালি ভাষা ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল। ঠিক একই পদ্ধতিতে আমরা দাবি জানিয়েছিলাম বর্তমান সরকারের কাছে যে বিধানসভায় একটা সর্বদলীয় বিল আনা হোক, যে সাঁওতাল জাতির ধর্ম হচ্ছে সারি ধর্ম, এবং এটা যাতে কেন্দ্র সরকারকে সুস্পষ্ট ভাষায় বলে দেওয়া যায় যে সারি ধর্মের জন্য পৃথক কোর্ট দেওয়া দরকার। তো ওনারা সেটা আর করলেন না। তা এবার আমরা শুনলাম সারনা ধর্মকে ওনারা প্রমোট করছেন। কেন প্রমোট করছেন ওনারাই জানেন, এবং আমরা অত্যন্ত তার জন্য দুঃখিত। এবং আমাদের মনে এবার সন্দেহ যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তাহলে মিথ্যা কথা বলেছেন আমাদের। কারণ এরকম রাজ্য যিনি চালাচ্ছেন, তিনি মিথ্যা কথা বলবেন, সাঁওতালদের এটা কোনোদিন বিশ্বাস করে না। আমাদের ধর্মটাই সারি ধর্ম, our religion based on truth, and we will always follow the philosophy of truthfulness. But how Chief Minister Hassan viewed us? Why they are not uttering single word for recommending Sari Dharma as a religion of the country? This is our humble question. And we want to declare here, if the government of West Bengal think that Santal will never shout, then they are mistaken. Santal never down their head to any injustice. We are very much aware of the situation that government is unable to solve the tribal problem in the state. And now they are trying to include Mahato community in scheduled tribe community. 2 times
Their recommendation was returned by the central government. And in West Bengal now, lot of fake certificates, ST certificates are being issued from government offices. Why it is happening? We never find this type of incidents around 2011. There is an issuance of fake ST certificate in large scale. More than lakhs of scheduled services have been stolen by those fake certificate holders. Government is not at all. Government did not form any SIT, a special investigation team, to find out the fact why such a huge number of scheduled tribe fake certificates is being issued from the government offices. All the SDO peers are signing on those fake certificates, and people are just continuously stealing the scheduled tribe service. And now, if only the Sadhidharam is recommended as a religion of the scheduled tribe in Bengal, then the Mahato community will get chance to enter in the path of scheduled tribe. This is their game plan, so far our knowledge concerned, and so far we have received the information. So this is our humble request to the government. Please go through the criteria. The Sardar Vallabhbhai Patel have given one guideline in 1950 when the people of India are being classified as the scheduled tribe according to Article 42 of the Constitution of India. In that criteria, Mahato community are not qualified for become scheduled tribe. Because scheduled tribes are those, in general, those who have peculiar social system, those who have their own language, own social system, own religion, and those who do not support inter-caste marriage. And the Brahminism is not here. In Hindu society, you will find only the Brahmins are allowed to perform the religious activity, but in the tribal community as well as more particularly in the Santal community, every people has the right to perform the religious activities. And Santal society is guided by the Sadhidharam rule. The scripture of Sadhidharam is Damsim Binti. And according to that Damsim Binti, Santal society is being administered. Every Santal village is an administrative unit which is run by Maji, the social headman, followed by Naike, Jagmaji, Parani, and Bodhe. And this is the earliest form of administration. And Santal community has their 4-tier trial system. Atobije, Posije, Disomije, and Longmije. And you will be astonished to see that 4-tier trial system of India is also erected on the Santal trial system. We have Municipal Court, Judge Court, High Court, and Supreme Court. This 4-tier trial system is very much similar with Santal trial system. And Santal community is an independent community. Santal community has its own religion, own language, own social system, own trial system, and own culture. And this Santal culture has immense contribution to the development of Indian culture. And Santali language has also immense contribution to the development of Indian languages. If you go through the languages, the words which are being used as the word of indigenous languages, you will find more than 50% indigenous words which are being used by so-called advanced languages are derived from Santali language. And it is the opinion of Professor Dr. Suriti Kumar Chatterjee, Professor Sukumar Sen, Professor Nihar Ranjan Rai, all these renowned
professor, scholar, research scholar has opined. And that is why we are saying, let government of West Bengal think twice before neglecting the Santal people. If you go through more and more, you will find the research scholar, Professor Stephen Fang, he said, Saridharam is the earliest religion of this world. He said that any religion which has very much close relation with the agriculture can be treated as oldest religion of the world. And in Saridharam, it is found that Santal people, whenever that Pushparvan is over, they perform the marching, then erosion, and following that system, Riyasi, Yantha, Baha, all those systems are being followed as a religious activities. These are closely related with agriculture. সেই জন্য আমি বলছি যে মানব সভ্যতাতে সাঁওতাল জাতির যে কন্ট্রিবিউশন বা অবদান তথা ভারতীয় সভ্যতার ক্ষেত্রে, ভাষা উন্নয়নের ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে এগুলোকে মনে রাখা দরকার। সাঁওতাল জাতি অনেক লড়াই করে স্বাধীনতার 56 বছর পরে সাঁওতালি ভাষাকে ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করিয়েছিল এবং সেই সাঁওতালি ভাষাতে আজকে ভারতবর্ষে পড়ানো হচ্ছে এবং এই পশ্চিমবঙ্গে 8টি বিশ্ববিদ্যালয় এবং 52টি কলেজে সাঁওতালি ডিগ্রি কোর্স এবং মাস্টার ডিগ্রিতে পড়ানো হচ্ছে এবং শতাধিক স্কুলে পড়ানো চলছে সাঁওতালি এজ এ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। ভারতবর্ষে এটা হয়ই। তো এইরকম একটা জাতিগোষ্ঠীর ভাষা, এইরকম একটা জাতিগোষ্ঠীর ধর্ম, যে জাতিটা থেকে আমরা অনেক কিছু জানতে পারি। আপনারা আরেকটু তলিয়ে দেখলে দেখবেন সাঁওতাল জাতির সমাজে বর্পণ প্রথার মতো ভিন্ন প্রথা নেই। কেননা সাঁওতাল জাতির এই যে মরু মাঝি নায়কে গোড়ের জগমাঝি যারা সমাজ পরিচালনা করেন, এনারা কোনোভাবেই এই ডাউরি সিস্টেমকে সমাজে যুক্ত দেননি। তো সাঁওতাল সমাজের এই যে শিক্ষণীয় বিষয়, এটা অন্যান্য সমাজ গ্রহণ করলে মানব জাতি অন্তর পারবে। নিষ্পাপ মহিলা অকালে তাদের প্রাণ হারাতে হবে না। রামমোহন বিদ্যাসাগরের মতো মানুষ তো আর জন্মাচ্ছে না, তাহলে বর্পণ প্রথাটা কি করে বন্ধ করা যাবে? তার একটাই সলিউশন, লেট সো কল্ড অ্যাডভান্স সোসাইটি ফলো দ্য ফিলোসফি অফ সাঁওতাল কমিউনিটি। তো সেই জন্যে এই যে সারি ধর্মের মধ্যে এগুলো সমস্তই আছে। একটা শিশু জন্মালে যে ক্লিনিং যে সিস্টেমগুলো আছে, চুপ ফেরা মরে মাহা ছেটিয়ে, সে ভারতবর্ষে যে কোনো কোনায় একটা সাঁওতাল শিশু জন্মালে ওরা সেটা করে। তারপরে নামকরণের যে সিস্টেম, একটা শিশু ভূমিষ্ঠ হলে সে তার দাদুর নাম, দিদিমার নাম ওরা পায় সাঁওতালদের সারি ধর্ম অনুযায়ী। তা কেউ যদি খ্রিস্টান ধর্মে পরিবর্তিত হয়ে চলে যান, সে কিন্তু প্রথমে একটা নিষ্পাপ শিশু তার দাদু বা দিদিমার নাম পাওয়ার অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে। সো দিস কনভার্সন অলসো উই আর অপোজিং স্ট্রং। তো সারি ধর্মের এই যে বিষয়গুলো আছে, সে কারণে আমরা সারি ধর্মের জন্য পৃথক কোড আমরা দাবি করেছি। আজকে আমরা এখানে সব সমবেত হয়েছি, রাজ্য সরকারকে আমাদের এই মনোভাব জানাতে চাইছি যে সাঁওতাল জাতির ধর্ম সারি ধর্মের জন্য পৃথক কোড, তার জন্য একটা সর্বদলীয় বিল যেন এই বিধানসভায় পেশ করা হয় এবং সেটা অনুমোদন করে কেন্দ্র সরকারের কাছে যেন পাঠিয়ে দেওয়া হয়। শুধুমাত্র মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী একটা চিঠি পাঠালে তার কোনো গুরুত্ব থাকে না। সেই জন্যে আমরা দাবি করছি সাঁওতাল জাতির ধর্ম সারি ধর্মকে এক্ষুনি রাজ্যের অন্যতম একটি ধর্ম হিসেবে বিধানসভায় বিল পাস করার মাধ্যমে কেন্দ্র সরকারের কাছে যাতে পাঠিয়ে দেওয়া হয়, এটা আমাদের স্বনির্বন্ধ অনুরোধ। অন্যথায় সাঁওতাল জাতি কিন্তু তারা নিজের রাস্তায় যাবে। তার প্রতিবাদ আমরা সিধুকানুর বংশধর, তিলকা মুর্মুর বংশধর, সাঁওতাল জাতি সংগ্রামের মধ্যে বেঁচে আছে। আজকে অনেকেই বলছেন, যদিও বিষয়টা অপ্রাসঙ্গিক আমি বলছি, দ্রৌপদী মুর্মুকে আজকে রাষ্ট্রপতি পদে
প্রার্থী করা হয়েছে, সম্ভবত উনি জিতেও আসবেন। কিন্তু কি করে একটা সাঁওতাল জাতির মতো যাকে অবজ্ঞা করা হয়, সেই জাতি থেকে একজন কি করে রাষ্ট্রপতি পদের মতো জায়গাতে পৌঁছে যাচ্ছে? এর পিছনে একটা লম্বা ইতিহাস আছে। ভারতবর্ষে ব্রিটিশরা আসার পরে পরেই একমাত্র সাঁওতাল জাতি প্রথম ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, সেটা তিলকা মুর্মুর হাত দিয়ে 1770 সালে। আপনারা জানেন 1757 সালে সিরাজের পতনের পর 1765 সালে দেওয়ানি লাভ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং তারপরে ওনারা জমির উপরে খাজনা ইম্পোজ করার চেষ্টা করেন, এবং যে জমির উপরে খাজনা ইম্পোজ করার চেষ্টা করছেন তখনই সাঁওতাল জাতির সাথে সংঘর্ষটা লাগে। কারণ সাঁওতালরা কৃষিজীবী মানুষ, সেখান নিয়ে লড়াই, সেটা নিয়ে। এবার তিলকা মুর্মুর লড়াইটা কোনো কোনো ইতিহাসবিদ বলেছেন 1770 থেকে 1784, কোনো কোনো ইতিহাসবিদ বলেছেন 1780 থেকে 1784। সেই ঘটনা যাই হোক, লড়াইয়ের মধ্যে আমরা যেটা পেয়েছি যে তৎকালীন ডিস্ট্রিক্টের কালেক্টর অগাস্ট ক্লিভল্যান্ড তিলকা মুর্মুর তীরে প্রাণ হারান এবং তিলকাকে পরবর্তীকালে ফাঁসি দেওয়া হয়। সেই যে আন্দোলনটা শুরু হলো, তখন ব্রিটিশ দেখলো যে আইন জারি না করে খাজনাটা নেওয়া যাবে না, তাই 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত শুরু করে দিল, এবং টোটাল নেচার অফ ওনারশিপ অফ ল্যান্ড হ্যাড বিন চেঞ্জ। এবার যারা বন জঙ্গল কেটে চাষযোগ্য জমি তৈরি করেছিলেন, সেই সাঁওতাল জনগণরাই কিন্তু বঞ্চিত হতে শুরু করলেন যখন চিরস্থায়ী বন্দোবস্ত অর্থাৎ জমিদারি সিস্টেম তখন চালু হয় ভারতবর্ষে। সেই জন্য প্রথম সংগ্রামটা সংগঠিত করেন সাঁওতাল জাতির মানুষ, এবং যেটা সাঁওতাল মহাযুদ্ধ হিসেবে আমরা জানি 1855 সালের 30শে জুন। সেই মহাসংগ্রামে বিভিন্ন ইতিহাসবিদরা বলেন, কেউ বলেন 30,000, কেউ বলেন 40,000, কেউ বলেন 50,000 সাঁওতাল জনগণ আত্মত্যাগ করেছেন, শহীদ হয়েছেন। এবং জমির উপরে তাদের অধিকার রক্ষার এই আন্দোলন বিশ্বের ইতিহাসে বিরল। কার্ল মার্ক্সের দাস ক্যাপিটালে পর্যন্ত নোটস অন ইন্ডিয়ান হিস্ট্রিতে এই সাঁওতাল বিদ্রোহের কথা উল্লেখ পাওয়া যায়। তাহলে কি বিপুল প্রভাব ছিল সিধুকানুদের লড়াই। এবং সেই সময় ওনারা প্রথমে এসেছিলেন এই কলকাতায় আসতে চেয়েছিলেন সিধুকানুরা বড়লাটের কাছে তাদের দাবি দাওয়া জানাতে, যে কেন তাদের উপর অত্যাচার হচ্ছে, কেন নির্ভূমের পরবাসী হচ্ছিলেন, কেন তারা কৃতদাসের জীবনযাপন করছিলেন, কিন্তু তাদের আসতে দেওয়া হয়নি। মিথ্যা খবর বড়লাটের কাছে দেওয়া হয়। সেই জন্য যে জায়গায় সিধুকানুদের আসার কথা সেখানে আসতে দেওয়া হয়নি, কিন্তু 1983 সালে সেই রাস্তার নাম করা হয় সিধুকানু ডাহার, ডাহার মানে রাস্তা। তো সেই সিধুকানু যে লড়াই করেছিলেন তার জন্য আমরা পেয়েছিলাম সাঁওতাল পরগনা জেলা। 1 নম্বর 37 of 1855, যেটা লন্ডন মানে ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়েছিল, সেই অনুযায়ী সাঁওতাল পরগনা জেলাটা পাওয়া হয়েছিল এজ এ নন রেগুলেটেড ডিস্ট্রিক্ট। যদিও বর্তমান কেন্দ্রীয় সরকার সেই নামগুলো পাল্টে সাঁওতাল নামটাকেই তুলে দিয়েছেন, ওটাকে 6 ভাগে ভাগ করে দিয়েছেন। এটা নিয়েও আন্দোলন আমাদের নিশ্চয় হবে। তো সেই বিলটা 1 নম্বর 37 of 1855 পাস হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে 22 ডিসেম্বর 1855 সালে। আর ঠিক 22 ডিসেম্বর 2003 সালে ভারতের সংসদে পাস হলো 100 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল 2003, এবং তার বলে সাঁওতালি এই শিডিউলে অন্তর্ভুক্ত হয়। মানে 1855 সালে 22 ডিসেম্বর থেকে 2003 সালে 22 ডিসেম্বর, এই যে 148 বছরের লড়াইয়ে প্রথমে মাটির অধিকার অর্থাৎ একটা পৃথক জেলা পেয়েছিলেন সাঁওতালরা, আর নিজের মাতৃভাষার অধিকার পেলেন, স্বীকৃতি পেলেন 1855 সালের পরে 2003 সালে। এবং আমরা সাঁওতালরা কি করে লড়াইয়ের জন্য পেয়েছিলাম ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট 1908, যার জন্য ট্রাইবাল ল্যান্ড ক্যানট বি ট্রান্সফার টু নন ট্রাইবালস। কিন্তু সেই আইনটাকেও দিনকে দিন মানে ওটাকে দুর্বল করা হয়েছে। ওই আইন প্রণয়ন হওয়ার পর 28 বার সংবিধান সংশোধন করে, আইনটাকে সংশোধন করে ওই
মানে ট্রান্সফার অফ ট্রাইবাল ল্যান্ড টু নন ট্রাইবাল, সেটাকে দুর্বল করা হয়েছে। তো এইগুলোতে আমরা নজর রেখেছি। সেজন্য আজকে আমরা বলছি যে এমন একটা সাঁওতাল জাতি যারা 880 থেকে যদি ধরি বা 1780 বা 1770 থেকে যদি ধরি, সাঁওতাল জাতির লড়াইয়ের ইতিহাস 250 বছরের। 1770 থেকে ধরলে 252 হয়, ওখান থেকে সিতুকানু, তারপরে সিতুকানু, তারপরে মাঝি রামদাস টুডু, তারপরে মাঝি রামদাস টুডুর পরে সাধুরামচাঁদ মুর্মু, রঘুনাথ মুর্মু, করে করে লাস্টে আমরা পেলাম সাঁওতালি ভাষার সাংবিধানিক স্বীকৃতি। আজকে আমরা ধর্মীয় স্বীকৃতির জন্য আপনাদের সামনে আমাদের আবেদন রাখছি। তো যাই হোক, আমরা এই দাবি আদায়ের জন্য আগামীকাল সারা পশ্চিমবঙ্গে বাইক র্যালি আয়োজন করেছি। সারা পশ্চিমবঙ্গে আগামীকাল যেহেতু রবিবার, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এসপি যারা আছেন তাদের কাছে মেমোরেন্ডাম সাবমিট করা হবে। That memorandum will be addressed to the Chief Minister of West Bengal through the Superintendent of Police of respective district, and motorbike rally will submit the memorandum to the respective SPs of the district. এটা আমাদের প্রথম পদক্ষেপ। এরপরে আমরা আরো বড় কিছু আন্দোলন সংগঠিত করব। অবশ্যই গণতান্ত্রিক রীতিনীতি মেনে আমরা সেটা করব, এবং এই আন্দোলনটা চলতে থাকবে যতদিন না সাঁওতাল জাতির ধর্ম সারি ধর্মকে সরকারিভাবে একটা কোড প্রদান করা হয়। এবং তার জন্য রাজ্য সরকারের যে দায়িত্ব, রাজ্য বিধানসভায় বিল পাস করে সেটাকে কেন্দ্র সরকারকে রেকমেন্ড করা। এবং আমরা এটার জন্য চিন্তা ভাবনা করছি কিভাবে আন্দোলন করা যায়। আমরা কিন্তু সবাইকে বলে রাখছি, সাঁওতাল জাতি কখনো আমরা আমরণ অনশন করব না। দরকারে আমরা আমাদের ধ্বংসা মাদল নিয়ে কোনো কয়েকটা জায়গায় অনির্দিষ্টকালের জন্য আমরা নাচ গান করার মাধ্যমে আন্দোলনটা আমরা জারি রাখবো। কারণ আমরা জানি, কেননা সাঁওতাল জাতির বা আদিবাসীদের খবরগুলো খুব বেশি আমাদের সংবাদপত্রে স্থান পায় না। এখন জানি না এবার কতটা স্থান পাবে, তবে আমরা এই জিনিসটা করতে চাইছি। সংবাদপত্র সবাই তো আর সেরকম নয়, নিশ্চয়ই সত্যকে তুলে ধরবেন। আমি এই জায়গায় স্মরণ করি স্বামী বিবেকানন্দের কথা। উনি বলেছেন, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। সেই দর্শনকে সামনে রেখে আমি সাংবাদিক ভাই বোনদের কাছে এই অনুরোধ করব যে আপনারা অন্তত সত্যটা তুলে ধরুন। আর আমরা সারি ধর্ম, এটাকে ভাঙলে সারি মানে সত্য, ধর্মটা ধর্ম, কিন্তু এটা সিঙ্গেল ওয়ার্ড। কিন্তু আপনারা কখনো সারি বলে বলবেন না, সারি ধর্ম। পুরো নাম নোমেনক্লেচার হচ্ছে সারি ধর্ম। তো এই সারি ধর্মটা সাঁওতাল জাতির ধর্ম। এবং ব্রিটিশরা প্রথম এসে সাঁওতালদেরকে বলেছিল এ ট্রুথ টেলিং সেভেজ ইন্ডিয়ান। ওটা ওনাদের মতো আমাদের বর্ণনা করেছে, অসভ্য বলে গেছে সব কিছু, কিন্তু এই কথাটা স্বীকার করে গেছেন, ট্রুথ টেলিং মানে সত্য কথা বলে যারা। তো যাই হোক, আমি এইটুকু বলে আমি মাইকটা আমাদের ভারত টাকার মাঝি পারগানা মহলের আরেকজন সহ আহ্বায়ক সুখচাঁদ সরের কাছে দিচ্ছি। আমরা আপনাদেরকে মিনিট 15 সুযোগ দেব প্রশ্ন করার জন্য। তার মধ্যে আপনি সংক্ষিপ্ত আপনার কথা একটু বলবেন। তখন সারি ধরমপুর কমিটির আহ্বায়ক আপনার মুখে শুনবেন বিস্তারিতভাবে। সমস্ত কথায় আমি সমর্থন জানিয়ে একথা বলতে চাই যে আমাদের আন্দোলন বহু বছর থেকে চলছে। আন্দোলন যাতে বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে খবর পৌঁছয়, সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের আন্তরিক অনুরোধ যে আমাদের দাবি বক্তব্যগুলো তুলে ধরবেন, যাতে আমাদেরকে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে না পড়তে হয় বা আমাদের
পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত কোনো অযথা হয়রানির মধ্যে না যেতে হয়, তার জন্য আমাদের বক্তব্য যথাযথভাবে যাতে সরকারের কাছে পৌঁছয়। সরকার আমাদের সার্বিকরণটাকেও কেন্দ্র সরকারের কাছে বিধানসভায় বিল পাস করে যেন পাঠান, এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। এর যে বিস্তারিত ধর্মীয় যে গুরুত্ব রয়েছে আপনারা শুনলেন প্রাথমিক কিছু বক্তব্য, কিন্তু আপনারা এটা মনে রাখবেন যে এই বিষয়গুলো ধর্মীয় বিষয় এই 8 ঘন্টার মধ্যে কি 15 মিনিট কি 1 ঘন্টার মধ্যে সমস্ত বলা সম্ভব নয়। যদি জানতে হয় আমাদের জনশীল বিনতি যে ধর্ম পুস্তক আছে, পুস্তক পাঠ করবেন, তার মানে উপলব্ধি করবেন। আমাদের যারা গুরু রয়েছেন, বিনতি গুরু, ধর্মগুরু, তাদের কাছে বিস্তারিত এর বিষয়গুলো শুনবেন, দেখবেন এর মধ্যে কত গভীরতা আছে এবং কতখানি সত্য রয়েছে। যে সত্যটা আমরা স্বীকার করি যে সমস্ত ধর্মের মধ্যে সত্যের অনুসন্ধান রয়েছে। সমস্ত ধর্ম, পৃথিবীতে যত ধর্ম রয়েছে তার মধ্যে সত্য অনুসন্ধানই হচ্ছে মূল কথা, এবং যে চিরন্তন সত্য বিরাজমান সারা বিশ্বে, সেই সত্যটাকে বিভিন্নভাবে দেখার পথই হচ্ছে বিভিন্ন রকম ধর্ম। আমাদেরও একটা সুনির্দিষ্ট পথ আছে, যে পথের নাম হচ্ছে সারিফরম। যে পথটা আমার জনশীল বিনতির মধ্যে রচনা আছে। আমাদের বিনতিগুলো যদি সন্ধ্যাবেলায় কোনো একটা অধ্যায় শুরু করেন, পরের দিন সূর্য ওঠা পর্যন্ত বক্তব্য শেষ হয় না, এমনকি তার এক একটা আখ্যান। এগুলো বিস্তারিত জানতে গেলে আমাদের গুরুদের কাছে জানতে হবে, অনেক বই পড়তে হবে। প্রাথমিকভাবে এটাই বলি যে আমাদের প্রতিদিনের জীবনযাপনে ঘুম থেকে ওঠার পর থেকে এবং সারাদিনের কাজকর্ম এবং সন্ধ্যেবেলা ঘুমানো পর্যন্ত প্রতিটি স্টেপের মধ্যে আমাদের একটা ধর্মীয় শৃঙ্খলা রয়েছে, নিয়ম কানুন রয়েছে। ঠিক তেমনি বছরের প্রথম থেকে, অর্থাৎ প্রথম মাস হচ্ছে মাঘ মাস, সেই প্রথম মাস থেকে আমাদের সারা বছর 12 মাস প্রতিটা মাসেই আমাদের বিভিন্ন রকম ধর্মীয় ক্রিয়াকলাপ রয়েছে এবং প্রকৃতির সঙ্গে এবং চাষাবাদের সঙ্গে সেগুলো সম্পূর্ণরূপে সেগুলো জড়িত। এবং আমাদের জীবন যে প্রকৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, ধর্ম যে প্রকৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং সেই জড়িতর মধ্যে ধর্মটা সম্পৃক্ত রয়েছে। এবং ঠিক সেরকম ভাবে আমাদের একটা পুত্র কি কন্যা সন্তান আমাদের পরিবারে জন্মগ্রহণ, তারপর থেকে তার বৃদ্ধি, তার বিয়ে, তার মৃত্যু এবং পরলোক যে ক্রিয়াকলাপ ইত্যাদি আছে, সমস্ত কিছু একটা নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে চলে এবং সেগুলো সমস্তই সারি ধর্ম জনশীল বিনতির মধ্যে লিখিত আছে। আর সেই ধর্ম আমরা অত্যন্ত আপন করে নিষ্ঠা করে পালন করি এবং এটা যাতে সরকারি অনুমোদন পায় আমরা এইটারই দাবি করছি। আপনাদের কাছে, সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের এটাই সনির্ভর অনুরোধ। এবং এর যে বিস্তারিত আরো ধর্মীয় তাৎপর্য, এগুলো আলোচনা অনেক কিছু আছে, সময় পেলে সেরকম আমাদের বন্ধুদের সঙ্গে আলোচনা করতে পারেন। নানা রকম আমাদের ধর্ম পুস্তক আছে, সেগুলো পড়তে পারেন। এই মুহূর্তে অত বিস্তারিত আমরা যাব না। আমি মাইক্রোফোন আমার চেয়ারম্যান বন্ধুকে দিচ্ছি। নমস্কার। একটা জিনিস মিস করে গেছি, এই যে সারি ধর্মের উল্লেখ সরকারি নথিতে কোথায় কোথায় আছে, এটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 অনুযায়ী সারি ধর্ম কিন্তু সরকার স্বীকৃত একটা ধর্ম, আদিবাসীদের ধর্ম। সেটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 সেই আইন অনুযায়ী, যেখানে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1955 অনুযায়ী হিন্দু ম্যারেজ অ্যাক্ট আছে, তার থেকেও আগে কিন্তু সাঁওতাল জাতির এই সারি ধর্মটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 অনুযায়ী স্বীকৃত। আর জনগণনা যে রিপোর্ট আছে ভারত সরকারের, দেখবেন কোথাও আদিবাসীদেরকে হিন্দু বা অন্য কোনো ধর্মের মধ্যে লেখা হয়নি। ভারতবর্ষে লোকগণনা শুরু হয়েছে
1871 সাল থেকে। তারপর প্রতি 10 বছর অন্তর 1871, 1881, 1891 এরকম করে করে এখন যে 2021 পর্যন্ত এসছে, তাতে দেখা যাচ্ছে কোনো সময় তাকে প্রিমিটিভ ট্রাইব, ফরেস্ট ট্রাইব, অ্যাবরিজিনাল এইভাবে নাম দেওয়া হয়েছে। এবার 1961 সালে লোকগণনা রিপোর্টে পরিষ্কার করে লেখা আছে সাঁওতাল জাতির ধর্মের নাম সারি ধর্ম। 1971 সালের সেন্সাস রিপোর্টেও লেখা আছে সাঁওতাল জাতির ধর্ম সারি ধর্ম। 1981টা পাওয়া যাচ্ছে না, কিন্তু 1991টাতে আরো পরিষ্কার করে লেখা আছে সাঁওতাল জাতির ধর্মের নাম হচ্ছে সারি ধর্ম। তাদেরকে কাউন্ট করা হচ্ছে। এবার 2001 এবং 2011 সালেও সাঁওতাল জাতির ধর্ম সারি ধর্মের উল্লেখ আছে সেন্সাস রিপোর্টে। তো এত সব সরকারি নথি থাকা সত্ত্বেও ভারতবর্ষে অন্য কোনো ট্রাইবেলদের রিলিজিয়ন কিন্তু এত সুস্পষ্ট অক্ষরে লেখা হয়নি। তো সাঁওতালি ধর্মটা তখন থেকেই ছিল এবং আছে, শুধু কোডটা দরকার। এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এ পাস করা হলো, সেখানে মাত্র 6টি ধর্মের নাম লেখা হয়েছে। ওইখানে আমাদের ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে আমরা মনে করছি। সেই জন্য আমরা রাজ্য সরকারের কাছে দাবিটা জানাচ্ছি যে সাঁওতাল জাতির ধর্ম সারি ধর্মটাও ভারতবর্ষের একটি ধর্ম এবং এটার জন্য যাতে বিল পাস করা হয়। এই জিনিসটা আমি মিস করে গেছিলাম, এটা একটু আপনাদের বললাম, একটু নোট করে দেবেন। এখন আমাদের বক্তব্য রাখবেন আমাদের সারি ধর্ম কোর কমিটির মদন মোহন বাসকে, আমাদের সহ আহ্বায়ক। অল্প কথা বলুন। সবাইকে নমস্কার। আমাদের যে আজকে রাজ্য সরকারের যে সাঁওতাল সম্প্রদায়ের যে একটা অবহেলা এবং ইগনোর সারি ধর্মের ব্যাপারে তা পরিষ্কার বোঝা যাচ্ছে। তার প্রতিবাদে আমরা এই যে 22টি সংগঠন মিলে যে সারি ধর্ম কোড তৈরি হয়েছে, তার মাধ্যমে আন্দোলনের কর্মসূচি আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের কনভেনার জানিয়ে দিয়েছেন আগামীকাল থেকে সারা রাজ্যব্যাপী সমস্ত জেলা শাসক, এসপি শাসক এবং মহকুমা শাসক এর মাধ্যমে মোটর বাইক র্যালির মাধ্যমে আমাদের দাবি রাজ্য সরকারের কাছে আসবে। সারি ধর্মের জন্য পৃথক ওদের দাবিতে আমাদের আন্দোলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত আমাদের এই সংগঠন শক্তভাবেই আছে। আমরা আন্দোলন এগিয়ে যাব, আন্দোলন এগিয়ে গিয়ে আস্তে আস্তে বৃহত্তর আন্দোলনে যাব। যতদিন না আমাদের এই সারি ধর্ম কোড রাজ্য সরকার তার মন্ত্রিসভায়, বিধানসভায় অধিবেশনে পাস না করে না পাঠাচ্ছেন, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন কঠোরভাবে যাবে। আমি আজকে এসেকার রাজ্য সভাপতির সঙ্গে এই জয়েন্ট কনভেনার সারি ধর্ম কোড কমিটির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি এবং আপনাদের আজকে অনুরোধ করছি, গোটা সাঁওতাল সম্প্রদায় আজকে খুবই ক্ষিপ্ত। আমরা সংগঠনে কাজ করছি, আমরা হারে হারে বুঝতে পারছি, আপনাদের জানিয়ে রাখছি। আপনারা পেপার মিডিয়ার মাধ্যমে জনসাধারণের কাছে, রাজ্য সরকারের কাছে, চিফ মিনিস্টারের কাছে বার্তাটা পৌঁছে দিন। আমরা এই বার্তাটা পৌঁছলে আমরা বিশেষভাবে উপকৃত হব। এই বলে আমি আমাদের ছোট বক্তব্য শেষ করছি। নমস্কার। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সারি ধর্ম কোর কমিটির সহ আহ্বায়ক এবং ভারত জাকাত সারি ধর্ম বাইশি সভাপতি, আমাদের সারি ধর্মের বিনতি গুরু সময় বিষ্ণু মহাশয়। আমার এখানে উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধুকে সারি ধর্ম জোহার। আর এখানে আমার জেলা থেকে আগত সারি ধর্ম অনুরাগী, সারি ধর্মের সাঁওতাল জনজাতি
তাদেরকে আমার একজন জানাচ্ছি। কথা হচ্ছে আমরা টাকা চাইছি না, জমি চাইছি না, চাকরি চাইছি না, আমরা কিছুই চাইছি না। আমরা যদি চাই আমাদের মতো একটা ইন্ডিজিনাস পিপল যাদের জন্য এই পৃথিবীতে বিভিন্ন জনজাতি এই সেবার জন্য ইন্ডিজিনাস পিপল যে পালিত হচ্ছে, রাষ্ট্রসভা পালন করছেন, ভারত সরকার পালন করছেন, সেই জনজাতির প্রাচীনতম যে ধর্ম যে অধিকার, সেই ধর্মের অধিকার রাজ্য সরকার বিল আকারে আমি কেন্দ্র সরকার কাছে প্রেরণ করি। কেন্দ্র সরকার কাছে কি করে এটা আদায় করছে সেটা আমরা দেখি। কারণ কোনো সংগ্রাম আমরা পিছপা হয়নি। কথা হচ্ছে যে সারিধর্মী সমস্ত ব্যবস্থা করে তাম ভারতবর্ষ কেন পৃথিবীর সমস্ত ধর্ম আমাদের মানুষ এবং ধর্মের সমস্ত পুজো ব্যক্তি দাঁড়িয়ে আছে। আমরা হচ্ছে গাছের পূজারি। পৃথিবীতে সমস্ত গাছরা আমাদের একদিন বংশবিন্দু, আমাদের ধর্মগ্রন্থ, যেটা গিনতি আকারে মানে শ্রুতি আকারে, গিনতি মানে শ্রুতি, এতদিন পরম্পরায় চলে এসেছে। 60,000 বছর আগে থেকে রেকর্ড পাওয়া যাচ্ছে। সেই গিনতি বংশবিন্দু অনুযায়ী সমগ্র পৃথিবীতে গাছগুলোকে স্বয়ং সৃষ্টিকর্তা ঠাকুর, যাকে ঠাকুর যিনি বলা হয়, উনি প্রতিষ্ঠা করেছেন। এখন এই গাছ কাটা করলে বিশ্বে হাহাকার আসছে। আমরা আদিবাসী জনগণ, সাঁওতাল জনগণ, আমরা গাছকে কখনই বেতন করি না। আমরা জঙ্গল ছাড়া গাছকে চাই না। এই যতগুলো গাছ আছে গাছের মধ্যে স্বয়ং ঠাকুর প্রতিষ্ঠা করেন শাল গাছ দিকে। এটা আমাদের রিলিজিয়াস ম্যাথোলজি বলছে, আমাদের সোশ্যাল ফিলোসফি বলছে যে স্বয়ং ঠাকুর আছেন শাল গাছ দিকে। সেই শাল গাছের যে মানে পুজো হয় সেটাই হলো গাছ। আর মাঝখানে মনোর যেখানে বিচার করেন যেটা মাঝখান, সেখানে একটা পুরোনো শাল গাছের কুঞ্চি করতে হয়। সেই শাল গাছের কুঞ্চি ছাড়া মাঝি করতে হয় না। মানে এখন পৃথিবীতে একটি গাছ একটি প্রাণ, এ কথা যখন বিশ্ব পরিবেশ ধ্বংসের মুখে যাচ্ছে, গাছ লাগান প্রাণ বাঁচান যে হাহাকার চলছে, সেখানে আমরা জনজাতি সবখান থেকে প্রাগৈতিক যুগ থেকে শিষ্যের আদিকাল থেকে গাছকে পরিবেশন করে, গাছ রেখে, গাছকে পুজো করে আমরা চলে আসছি। সমস্ত ধর্মাচারী মানুষ, শুধু সাঁওতাল জনগণ, শুধু চারিধর্মিষ্ঠাই নয়, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি শিখ, জৈন, পার্সি, পৃথিবীর যত ধর্মান্তরের লোক আছে প্রত্যেকেই শাল গাছের আঠা মানে ধুলোকে দেবীর উপাচার্য হিসাবে, ধর্মীয় উপাচার হিসেবে ব্যবহার করে। শাল গাছের আঠাই হচ্ছে ধুলো। কিন্তু পৃথিবীতে শাল গাছকে পুজো কে করেন, কে পরিক্রমণ করেন? একমাত্র সাঁওতাল জনজাতি, সাঁওতাল জনগণ, প্রাচীনতম মানুষ। মানে কতদিন কাল থেকে আমরা আসলে শাল গাছকে আমরা এই ধর্মীয় আচার হিসেবে তাকে ব্যবহার করছি। শাল গাছের পাতাই হচ্ছে ডাক্তারের হাত, কারণ শালবন্দি করতে গাছের পাতা দিয়ে খায়। আবার সেই পাতাকে আমরা পুজোর উপচারকে বিবেচন করি থাকতে। আবার সেই শাল গাছের যে ধুনু সেটা পরিচালিত করে, আবার শাল গাছের পাতা, শাল গাছের ফুল, সেটাই আমাদের পবিত্র যে পুজোর নাম হচ্ছে বাবা, আমরা নিবেদন করি। তাই এই যে এত বড় সোশ্যাল ধর্মীয় ফিলোসফির উপরে আমরা দাঁড়িয়ে রয়েছে, এখন রাজনীতি বাঁচার যত রকম কাজ আমরা করে যাচ্ছি, সেখানে এই ধর্ম আমরা টাকা চাই না, পয়সা চাই না, চাকরি চাই না, কিছুই চাই না। আমরা শুধু রেকমেন্ডেশন চাই। এই আজকে 75 বছর স্বাধীনতা হলো, আমাদের কতদিনকার যে সংগ্রাম শিশুকুলে লড়াই করেন বললেন পান্ডানা সাহেব, কীর্তনের প্রথম 1757 ভারতের স্বাধীনতা প্রতিষ্ঠিত হলো, 1780 সালে যুদ্ধ করেন। কত করি তখন তো স্বাধীনতা এই কথা ভারতবর্ষে আসেনি এবং আত্মহুতি দিলেন। এইভাবে আমরা এই শুধু আমাদের অনুরোধ চাইছি, এই অনুরোধ সবাইকে বুঝতে বলবেন, যদি ব্যবস্থা না করবেন তাহলে আমরা আবার সেই ভুল আরো জারি করব। আমরা আজকে সবাই মিলে যে লড়াইকে আমরা এই অবস্থায় এসে পৌঁছে গেছি, কেননা এতদিন পর আমাদের স্বীকৃতি দেওয়া হয়নি। আমরা তো স্বীকৃতি চাই, আমাদের কর্মত্ব দ্বারাও আমরা হিন্দু নয়, মুসলিম নয়, আমরা মূর্তি পুজো করি না, আমরা গাছের পুজোর প্রকৃতি পূজারি, আমাদের সেই মান্যতা সবই ধরনের কর্মত্ব দেবো। এইভাবে সকলকে আমার নমস্কার জন্য সংযুক্ত বক্তব্য ধন্যবাদ আমাদের সমস্ত কনভেনার বৃন্দকে। এখানে একটু শুধু বলে নিই, এখনই আপনাদের প্রশ্ন উত্তর শুরু হবে, যে রাষ্ট্রসংঘ কিন্তু আদিবাসী যাদেরকে ইন্ডিজিনাস বলা হচ্ছে রাষ্ট্রসংঘের পরিভাষায়, সেখানেও আদিবাসীদের
রক্ষা করার জন্য আদিবাসীদের ধর্মীয় ও সামাজিক অধিকার যাতে প্রতিটি সদস্য রাষ্ট্র আদিবাসীদেরকে দেন, তার জন্য পার্মানেন্ট ফোরাম ফর ইন্ডিজিনিয়াস ইস্যুস নামে যে রাষ্ট্রসংঘের একটা সংগঠন আছে, সেখানেও কিন্তু আদিবাসীদের ধর্মস্থান রক্ষা করার কথা আছে, তাদের সোশ্যাল সিস্টেম রক্ষা করার কথা আছে। যেখানে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে এত আলোচনা হচ্ছে, সেখানে জঙ্গল রক্ষা করার দায়িত্ব আদিবাসীদের হাতেই দিতে হবে। এটা কিন্তু আপনার সাংবাদিকরা আমাদের থেকে একটু বেশি জানেন আমি মনে করি। তা সেই জন্যেই আজকে আমরা বলছি আমাদের দাবিটা অযৌক্তিক নয়, আমাদের দাবিটা অত্যন্ত লেজিটিমেট ডিমান্ড, এবং রাজ্য সরকারের মধ্যে 1 পয়সা খরচা হবে না। শুধু যেটুকু খরচা হবে সেটা বিধানসভা চালাবার জন্য বিল পাসের সময় যে কয়েক ঘন্টা ইলেকট্রিক বা ভ্যান যাতে খরচা হবে, এইটুকু ছাড়া কিছু খরচা হবে না। রাজ্য সরকার কিছুই দিতে হবে না, শুধু রাজ্য সরকার অফিসিয়ালি প্রস্তাবটা পাঠাবে কেন্দ্র সরকারের কাছে যে হ্যাঁ এটা একটা সাম্প্রদায়িক ধর্ম স্থায়ী ধর্ম। এটা রাজ্য সরকার আমরা পাস করছি, রাজ্য বিধানসভা সদস্যরা পাস করছি 1993 সদস্য। এই কথাটা উনি বলবেন, এখানে কোনো চাকরিও চাইছেন চাইছেন আমরা, যেটা আমাদের সময় বলবেন। যাই হোক, এখন সংবাদ বন্ধুরা, আপনারা আমাদেরকে প্রশ্ন করুন, আমাদের কথা বলতে বলতে টাইমটা গেছে। আপনারা যা প্রশ্ন করবেন আমরা এখান থেকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনারা এক এক করে আসুন, কোনো প্রশ্ন থাকলে আপনারা বলুন। Ako, jahay ako kahit na ako ho, dito to hay namun ke. Ako santal sumat ko yan ya. Jara santal sumat ko দিয়েছেন, তারাও আপনারা প্রশ্ন করুন। তবে প্রশ্নের বাংলা করলে ভালো হয়, আমাদের সবাই তো সরকারি বোঝেন না। তাতে যে কি হয় নাmun করে আর তা তো কি হয় যে না শুনতে দেন আমরা বলতে চাইছি যে আমাদের রাজ্যকে রাজ্য সরকার পাঠায় কিন্তু অনেক ব্যাপারে আমি দেখলাম খালি আমরা এখানে রাজ্য সরকারের মানে প্রেস বিবৃতি, রাজ্য সরকার একটা সংবাদপত্রের বিবৃতি দিলেই তো হয়। কারণ আমরা যতটুকু জেনেছি অনেক কাগজে দিয়েছে, হেডিংটাও তাই দিয়েছে, সারনা ধর্মের জন্য রাজ্য সরকার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে। সারি ধর্মের কোনো উল্লেখ নেই। যেটাতে উল্লেখ আছে, আমি আনন্দবাজারের মধ্যে আমরা গেছিলাম, উল্লেখ আছে, ওখানে কিন্তু আলোচনা করেছিলেন এইটুকু, কিন্তু সিদ্ধান্তটা যেটা হেডলাইনে দিলেন ওরা সারি ধর্মের কথা বলেছে। আচ্ছা, আচ্ছা, যদি বলে থাকে সেটা আর এখানে লোককে বিভ্রান্ত করাটাও তো অন্যায়। আর আমাদের ধর্মের নাম তো সারি নয়, সারি ধর্ম। এই কথাটা যদি পরিষ্কারভাবে না করা হয়, মানে সারি তো অ্যাডজেক্টিভ, সারি মিন্স ট্রুথ, কিন্তু আমাদের ধর্মের নাম নোমেনক্লেচার অফ দ্য রিলিজিয়ন ইজ সারি ধর্ম। সেই জন্যে ভেঙে ভেঙে হচ্ছে তো না বলে। যাই হোক, এখন সরকারিভাবে যে তারপর আকাশবাণীতে গেছে, সেটা আকাশবাণীতে যারা জড়িত আছেন তারা বলতে পারবেন, কিন্তু সরকারের পক্ষ থেকে সেরকম কোনো কিছুই আমরা এখনো পাইনি। এখন ওরা যদি না বলে, একটা সরকারি ভিত্তি তো সরকারি একটা যদি ওনারা প্রেস ফিট করতেন আমাদের পক্ষে বোধহয় ভালো হতো। তো যাই হোক, এমএলএ এমপিদের এটাই তো আমাদের কাছে প্রশ্ন। ওখানে আলোচনার সময় ওনারা হয়তো ছিলেন না, কেন আমি একজনকে ফোন করেছিলাম, ওনারা বলতেন ওরা তো মন্ত্রিসভার বৈঠকে, আমরা তো থাকি না, ক্যাবিনেট মন্ত্রীরাই থাকেন। তো অবশ্যই 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 আমরা ওই জন্য তো আমরা আন্দোলনে নেমেছি। আমরা এগুলো আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের বিধায়কদের মতামত নেব,
সাংসদদের মতামত দেব। আমরা কোনো রকম এখানে পার্টি কালার দেখবো না। যারা সাংসদ বিধায়ক রয়েছেন সাঁওতাল জাতির মধ্যে, তাদের কাছে জবাব চাইবো। একই সঙ্গে অসাঁওতাল যারা, তাদের কাছেও আমরা জানতে চাইবো যে আপনারা আমাদের প্রতিবেশী হওয়া সত্ত্বেও কেন স্থায়ী ধর্মের জন্য আপনারা বলছেন না। এই কথাটা আমরা বলবো এবং আন্দোলনটা আমরা আবার নতুনভাবে শুরু করছি। আগে কোভিডের কারণে কিছুটা আন্দোলনটা স্থিমিত হয়েছিল, এবার কিন্তু আমরা খুব ধারাবাহিকভাবে আন্দোলনটা আমরা চালাবো যতদিন না স্থায়ী ধর্মের জন্য পৃথক করে দাবিতে আমরা আমাদের আন্দোলনটা চলবে, যতদিন না সরকার সেই স্থায়ী ধর্ম বিলটা সর্বনিম্ন বিলটা বিধানসভায় না পাস করছে। আর একটা প্রশ্ন আছে, আমাদের আজকে প্রেস রিলিজের পরে আমরা আগামীকাল যে বাইক র্যালির মাধ্যমে এসপিডিএমের কাছে ডেপুটেশন দেব, এরপরে যদি রাজ্য সরকার কোনো পদক্ষেপ না গ্রহণ করে সারি ধর্ম সম্পর্কে, তাহলে কি পরবর্তী পদক্ষেপ কি নবান্ন অভিযান কিংবা দিল্লি যাওয়ার মতো কোনো পরিকল্পনা আছে? না, এগুলো তো আলোচনা সাপেক্ষ। আমরা সরকারকে আমরা জানাতে চাইছি আমাদের দাবি। এবার নবান্ন অভিযান বা বিধানসভা অভিযান, এগুলো তো আমাদের আন্দোলনের প্রায় শেষ অস্ত্র। শেষ অস্ত্রটা প্রথমেই ব্যবহার করাটা বোধহয় ঠিক হবে না। আমরা তো জনগণকে জানাতে চাইছি আমাদের না না, সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় তখন কি আমরা ওই পথ ধরবো? না, এবার যদি নিয়ে তো সব কিছু বলা যায় না, কারণ আমরা মানে ওই টেন্সি আমরা খুব প্র্যাকটিক্যাল। কেননা ঘটনা কি ঘটছে সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। আগের থেকে কোনো সিদ্ধান্ত আমরা ঘোষণা করবো না, এই অভিযান করবো ওই অভিযান করবো, তা নয়। আমরা জনগণকেও বোঝাবো, একইভাবে সরকারকেও আমরা বোঝাতে চাই। আমাদের পূর্ণ আস্থা আছে যে রাজ্য সরকার আমাদের মনোভাব বুঝলে নিশ্চয়ই ওনারা আনবেন, আমাদের এই আস্থাটা আছে। এখানে যদি কোনো রকম ভুল থেকে থাকে সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, ওনারা নিজেদের সংশোধন করবেন। প্রয়োজন হলে স্থায়ী ধর্ম আন্দোলনে যারা আছি আমাদের সাথে ওনারা বৈঠক করতেই পারেন। আমরা তো সবসময় আমাদের রাস্তাটা খোলা। আমরা তো, ওনারা তো আমাদেরও সরকার, আমরা তো এই পশ্চিমবঙ্গের মানুষ, আর আমরা পশ্চিমবঙ্গের পরিবেশ পরিস্থিতি যাতে ঠিকঠাক থাকে তার জন্য তো আমরা লড়াই করছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এক ফোঁটা রক্তপাত না করে সাঁওতালি ভাষাকে আমরা এই শিডিউল করিয়েছিলাম। একটা লোক আমাদের জেলে ঢোকেনি, শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের বক্তব্যটা সরকারকে জানাতে পেরেছিলাম। এক্ষেত্রে আমরা সেরকম সফল হবো, আমাদের দৃঢ় বিশ্বাস। আর কারণ কি প্রশ্নটা একটু বলুন, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। আসলে আগামীকাল তো রবিবার, এখন ডিএম অফিস প্রায় বন্ধ থাকে, আর যেহেতু পুলিশ প্রশাসন সবসময় সজাগ থাকতে হয় ওদের রাউন্ড অফ ডিউটি, সেই জন্য আমরা দেখলাম অন্তত অন্যান্য অফিস বন্ধ থাকলেও পুলিশ প্রশাসনের অফিসটা খোলা থাকবে। সেই বিশ্বাস থেকে আমরা এসপিদের মাধ্যমে আমাদের দাবিটা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে চাইছি। এই কারণে কারণ মুখ্যমন্ত্রীকে যেটা সেটাও আমাদের প্রোটোকল অনুযায়ী সরাসরি কিন্তু এসপিরা মুখ্যমন্ত্রীকে দেবেন না। ওনাদের যে ইমিডিয়েট বস ডিএমকে সেটা দেবেন। মানে ইনিশিয়াল স্টেজে এসপি বা থানার ওসি বা এসপিও তার কাছে আমরা আমাদের দাবিপত্রটা বাইক র্যালির যারা প্রতিনিধিগণ থাকছেন তারা ওখানে দেবেন। এই হচ্ছে সিস্টেম আমার। আর কোনো প্রশ্ন? নমস্কার, বর্ধমান জেলা तेहन सारे कोर्ट कमिटी जहाँ तो इन लोग गलमारा आयोजन में बर्धमान में ओटा बापा के एम हो जहाँ बापा अब बाइक रैली को करा बाइक रैली की शुद्ध भित्तिक को सीठेन बने मा से एसपी ठेन बने। আচ্ছা, তিনি বলছেন যে বাইক র্যালিটা এসপির কাছে আমরা আবেদন দেবো নাকি থানার ওসি বাইককে ওখানে দেবো? না, এটা আমরা বলেছি যেখানে তিনি অ্যাভেলেবেল হবেন। কেননা এসপিরাও সবসময় নাও থাকতে পারে, এসপিটা সেকেন্ড হ্যান্ড রেখে যেতে পারেন, বা যেখানে বড় থানা সেখানেও যাওয়া যেতে পারে। আমরা এটা ওপেন রেখেছি, কারণ আমরা 13-14
তা এসপিকে সরাসরি মেইল করে আমাদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিচ্ছি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকেও ওদের যোগাযোগ করা হচ্ছে যাতে ওনাদের বিশেষ মতো করে ওনারা সময়টা করবেন কখন মেমোরেন্ডাম সাবমিট করবেন এই বাইক র্যালির মাধ্যমে। সুতরাং এটা কোনো সমস্যা নেই, এটাও দিতে পারেন কিছুটা আমাদের মেমোরেন্ডামটা মানে অ্যাড্রেস টু দা ওনাদের ডিস্ট্রিক্ট সেটাই পাঠানো হবে। এটাই সিস্টেম তাহলে এখানে তো রাষ্ট্রপতিকে আমরা তো প্রথমে খুশি এই কারণে যে আমাদের আদিবাসী সম্প্রদায় এটার আলোচনাটা ভিন্নভাবে বলছে, কারণ আমরা আগে থেকে ভারতবর্ষে যারা আইন তৈরি করেন লোকসভা বিধানসভায় সেখানে পার্সেন্টেজ হাতে দেখবেন উল্লেখযোগ্য সংখ্যায় অপরাধীরা আছে। সেটা এবার ওনারা যদি আসলে আইন প্রণয়ন করেন লোকসভা বিধানসভার সদস্যরা, তা ওনারা যদি অপরাধীদের ভোটে দাঁড়াবার জন্য বাধা না দেন সেখানে আমি করতে পারবো না, আমরা ভোটটা দিতে পারবো বা দেবো না, কিন্তু ওনারা আইন সেটাকে এখনো আটকান। সুতরাং কি অপরাধী নয় না, সে তো অপরাধের মুক্তই চাইবো আমরা যে রাষ্ট্রে সেটা তো ইন্ডিভিজুয়াল কেস হয়ে গেল। আর ইন্ডিভিজুয়াল কেসগুলো আমরা তাহলে প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান বা যারাই পলিটিক্সে আছে কোনো না কোনোভাবে তারা জড়িত থাকবে। এখন সেটা যতক্ষণ না উনি অপরাধী প্রমাণ হচ্ছেন ততক্ষণ আমাদের ভারতীয় আইনে তাকে অপরাধী বলা যায় না। এডুকেশন মানে যে জিনিস নয়, এটা এডুকেশন সাবজেক্ট টু ভেরিফিকেশন, তবে তো আমরা শিখবো। সুতরাং এক্ষেত্রে এইসব মন্তব্য বা এগুলো আমরা এখানেই করতে চাই না, আমরা এখানে চাইছি একটা সরকার আদিবাসী থেকে মহিলা আমাদের বানিয়েছেন, কেন্দ্র সরকার ওনাকে দিয়েছেন এবং 50 বছরের সংগ্রামের ᱚᱱᱟ ᱠᱟᱱᱟ